কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি তার ঘরে ঢুকলো। আমি মারা যাওয়ার পর আজ থেকে 4 বছর হলো ওর বাবা বিয়ে করেছে আবার। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারছি না। ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন তাকে আটকাচ্ছ? আমার বাড়ির উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে কোথায় যে যায় কে জানে। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি ভাইয়া শোনেকপুর রুগী দেখতে। আবার একদিন বলেছিল, নৈহাটে যাচ্ছি গো রোগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। আমি বলেছিলাম, তা সেখানে আপনার রুগী আছে বুঝি? কাশী কবিরাজ বলেছিল, হ্যাঁ গো, সব জায়গায় কলকাতায় মাসে 2 বার জাতি হয়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাস করছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। যদি এত পশারি তার হয় তাহলে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে ব্যাগ হাতে চলেছে। দেখে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি আসছে যে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসলো। এই যে ভাই, একটু রানাঘাট যেতিম, এই ট্রেনে রোগী ছিল। ও, তা কিসের রোগী আপনার? আগে ওই একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তার জবাব দিয়েছে, 3 বার এক্সরা করেছে নাকি। আমি বলেছি ওসব এক্সরা টেক্সরা হবেনি, আমারও সব লাগবেনি, আমার মুখই এক্সরা। এই এক্সরা হচ্ছে এক্সরে। এই শুনে আমার অবশ্য হাসি পেল। নিজের যদি এতই গুণ হয় তবে ওই দোচালায় বাস করে কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে কবিরাজ ভাবে? যাকে আমি তাকে বললাম, একটু চা খান। সে বলল, আচ্ছা, তা খাওয়াই যেতে পারে, বৃষ্টি এলো বলে একটু বসেই যাই খন। তাহলে আপনার প্রসাদ তাহলে বেড়েছে বলুন? বাড়বে কি গো ভাইয়া, বরাবরই তো আছে। আমি তান্ত্রিক কবিরাজ, যে কেউকে সারিয়ে দিতে পারি। বাবা, বলেন কি? এই জন্যই তো আমার এত প্রসার, ছাড়ানো টাড়ানো। আমি বললাম, বলেন কি, ছাড়িয়ে ঝাড়িয়ে রোগ সারাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এতক্ষণে কাশী কবিরাজ বললেন, জানি বাছা জানি, তোমরা ইংরাজি লেখাপড়া জানা ছেলেপিলে কিনা সমস্ত অবিশ্বাস করো, তা ভূত মানো। মনে ভাবলাম, এই রে, ঝাড়ফুঁক থেকে এবারে ভূত প্রেতের সোজা পৌঁছলো। আমি বললাম, আগে যদি বলি মানি নে। হ্যাঁ ভাইয়া, তা তো বলবেই। ইংরেজি পড়াতে তোমাদের ইহা কালও গিয়াছে আর পরকালও গিয়াছে। তা রাগ করো না ভাইয়া, সত্যি বলছি। কই, যা এসেছে, তাহলে একটি গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। গল্পের নাম করতে করতেই সঙ্গে সঙ্গে অঝরে বৃষ্টি নেমে এলো। চারিদিকে অন্ধকার করে এলো। কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করে দিল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলেই দূর দূর থেকে তার ডাক আসে। আজ থেকে বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখিজ্জের বাড়ি থেকে তার ডাক এসেছিল তার ছেলের চিকিৎসার জন্য। সে কথাই তিনি আজ বলছেন। এ কথা শুনে আমি বললাম, তা আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না ভাইয়া। ও, তা নাম জানতেন? হ্যাঁ, খুব। আমাদের ওখানে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। আচ্ছা, তা যখন গিয়েছিলেন কত বেলা? তা পৌঁছই তখন সন্ধে। তারপর শোনো বাবু শোনো, কাশীনাথ ওদের বাড়ি থেকে তো একদম অবাক। সেকালে নাম করা জমিদার, তেমনই তার বাড়িও। মস্ত বড় দেউরি, 2-3 তলা মহলা বাড়ি। দেউরির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওইদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ, কত কি। তবে সবই প্রায় ভগ্ন। অন্যদিকে আবার বড় বড় বট, অশ্বত্থ গাছ গজিয়েছে।
সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন একটা অপূর্ব ভাব এলো। আমি তখনই বললাম, তা কি ভাব?" তিনি বললেন, সে তোমারে বলতে পারি না ভাইয়া, ভয়ও না, আনন্দও না, কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো। আমারও তার পক্ষে ভালোই হবে, তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। তা এমন অন্য কোথাও হয়েছে নাকি আপনার?" "হ্যাঁ বাবু, তা হয়েছে বটে, দু এক জায়গায় হয়েছে, কিন্তু সে কথা এখন আর বা দরকার নেই। তারপর বলি, শোনো তো বাচ্চা। তারপরে কাশীনাথ কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর হয়েছে, খুবই বাজে অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে কিছু জড়িবুটি খাওয়ালো, তাতে সে একটু সুস্থ হলো বটে। অনেক রাত্রেবেলায় কাশি খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল তার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে। তার শয্যা প্রস্তুত, সুন্দর বিছানা, দামি নেটের মশারি, কাঁসার গ্লাসে জল ঢাকা আছে, ডিবের মাটিতে পান, সব অতিরিক্ত পরিপাটি ব্যবস্থা। এই সময় আমি বলে উঠলাম, "হ্যাঁ, বুঝছেনই তো, বড়লোকের বাড়ির বন্দোবস্ত।" "হ্যাঁ ভাইয়া, হাজার হোক বনিদি বাড়ি তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়?" "হ্যাঁ হ্যাঁ, তারপর কি হলো?" এমন সময় সে দেখলো ঘোমটা পরা একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউরের মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে। কাশি তখনই খুব আশ্চর্য হয়ে গেল, এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো, যতটুকু সে আর কি দেখতে পেয়েছে। যাকে, সে তো এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজ নিয়ে তার কি দরকার? যে যা ভালো বুঝে করুক গে। আমি তখন বললাম, তা কত রাত হবে তখন?" তিনি বললেন, রাত তখন একটা কম নয় বাছা, আরো বেশি। "ও, তা সে যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই?" "না বাছা না, ফাঁকা মাঠ তো, অনেকখানি, ওই কোদালের নদী, তাও গরমকালে কোদালের নদীতে জল থাকেনি, হেঁটে পার হওয়া চাই, তার ওপারে বলরামপুর গ্রাম।" "ও, তা আপনি কি করে বুঝলেন যে সে ভদ্রবংশের মেয়ে?" "হাতে পায়ে যতটুকু খোলা, ধবধবে ফর্সা, তাতে দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্য ঘোমটায় ঢাকা ছিল।" কাশী কবিরাজ তখন আর মাথা না ঘামিয়ে সে জলের গ্লাস তুলে এক ঢোক খেয়ে মশারির ভেতরে ঢুকে পড়ল। কিন্তু নানা চিন্তায় তার ঘুম আসে না, বিছানায় শুয়ে এপাশ আর ওপাশ করতে লাগলো। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্যে নয়, কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী আবার দেখল যে সেই বউটি পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলেছে, সাদা কাপড় পরা, স্পষ্ট দেখা যাচ্ছে সেই জ্যোৎস্নাই আলোয়। আমি বললাম, তা মাঠের দিকে অত রাতে একা গেল? কেউ ছিল না? "না গো, কেউ না, একা মেয়ে মানুষ।" "ও, তা আপনি কি ভাবলেন?" "আমি আর কি ভাবো মশাই, একেবারে অবাক, এত রাতে একটি সুন্দরী মেয়ে এমনভাবে নির্জন মাঠের দিকে চলে গেল।" তারপরে কাশী কবিরাজ এমনই 7-5 মনে ভাবছে, হঠাৎই বাড়ি থেকে ছুটে এলো একজন। "কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, সে কিরে আসুন, রোগী রোগী কেমন করছে?" কাশী গিয়ে দেখলো রোগীর অবস্থা সত্যই আরো খারাপ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এত খারাপ হবার কথা তো নয়। যা হোক, তখনকার মতো ব্যবস্থা হলো। পরের দিনে রোগীর অবস্থা আরো ভালো হয়ে উঠল। তারপর কবিরাজ বাবুর সঙ্গে জমিদার বাবু পাশা খেলেন। কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরাতে যাবার জন্য আমন্ত্রণ জানালেন। খাওয়ার ব্যবস্থা দুপুরে বেশ ভালোই হলো, মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজও খুব খুশি, জমিদারও বেশ খুশি হয়েছে। তবে সেদিন রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল।
এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করেনি। রোগীর অবস্থা ভালো থাকার জন্য সেদিন কাশী কবিরাজের খুব একটা খাটুনি হয়নি। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যায় আশ্রয় নিয়েছিল, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে একটা বেঁচে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলো কাশী কবিরাজ সে ঘুমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি তার ঘরে ঢুকলো। আমি তখনই অবাক হয়ে কাশী কবিরাজকে জিজ্ঞাসা করলাম, বলেন কি, একেবারে আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার ঘরে ভাইয়া। তা ঘরে আলো টালো ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে রোগী থাকার জন্য আমার ঘরে সারা রাতে একটা হ্যারিকেন চলে। এরপরে ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে দিয়ে কাশী কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে অবশ্য উদ্রেক হয়। কাশী কবিরাজকে সে বলল, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। স্তম্ভিত স্বরে কাশী কবিরাজ মেয়েটির দিকে চেয়ে বলেছিল, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি না? আগে মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি, আমার কাজ না সেরে আমি যাব কি করে? এ রোগী তুমি বাঁচাতে পারবে না, কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। তা মা, আপনি জানলেন কি করে যে রোগী বাঁচবেনি? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পারছি না। আমি ওকে নিতে এসেছি, আর নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই ধরে রাখতে পারবে না। কাশী কবিরাজ তখন কিছু বুঝতে না পেরে বলেছিল, তা আপনি থাকেন কোথায়? বউটি বলেছিল, আমি মারা যাওয়ার পর আজ থেকে 4 বছর হলো ওর বাবা বিয়ে করেছে আবার। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে, আমি সেখানে শান্তিতে থাকতে পারছি নে। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই, তুমি কেন তাকে আটকাচ্ছ? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। এই কথা শোনার পর কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে যায়। কাশী তখনই হাত জোড় করে বলল, মা, একটা কথা বলি। আমি জমিদার বাবুকে আপনার এই কথা সব বলি না, আর দেখুন কিছু একটা তিনি ব্যবস্থা করবেন। তাছাড়া ছেলেটিকে আপনি নিয়ে গেলে কি অবস্থা হবে? বউটি বলল, তার এ পক্ষের আবার সন্তান হবে, তা নিয়েই তিনি থাকবেন। ও কথা বলবেননি মা, আপনি ওর কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিক বুঝুন, তার কথা তো আপনাকে ভাবতে হবে। আমি আজই সব বলছি খুলে। আপনি আমাকে কথা দিন, ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি চেষ্টা করি মা। বউটি তখন তার সম্মত দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি তখন বললাম, বাবা, এ তো বিশাল ঘটনা মশাই। মূর্তিটি অদৃশ্য হওয়ার পরেই আবার কাশীনাথ কবিরাজের ডাক এলো। রোগীর অবস্থা আবার গুরুতর হয়ে উঠেছে। তখনকার মতো ঠিকঠাক করে দিয়ে কাশী কবিরাজ জমিদার বাবুকে ডেকে বললেন, জমিদার বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু বাইরে চলুন। কাশী সব বলল জমিদারকে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম স্ত্রী এই কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিল। বিশ্বাস করবেন আপনি সে কথা? জমিদার বাবু সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, বললেন, হ্যাঁ, আমি আমি জানি সে কথা। অসুখের সময় একদিন ও তো তার ছেলের সামনেই দাঁড়িয়েছিল। কাশীনাথ বাকি সব কিছু খুলে বলার পর জমিদার বাবু বললেন, আমি জানি ওর সৎমা ওর উপর খুব অত্যাচার করে, তবে এতটাও আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়ি থেকে ওকে লেখাপড়া শেখাবো। এ সংসারে আমি আর আনবো না, আর আমার স্ত্রীকেও আমি শাসন করব। আপনি তাকে জানাবেন। এরপর ভোর হয়ে এলো। পরদিন থেকে রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠল। 11 দিন পরে কাশী কবিরাজ পথ্য দিলেন রোগীকে। এরপর আমি বললাম, তা ওর মাকে আপনি আর কখনো দেখেননি? আসেনি আপনার কাছে? কই, না না। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।